ফ্রি হ্যান্ড রাইটিং শেখার ক্ষেত্রে ন্যারেশন খুব গুরুত্বপূর্ণ এবং আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রেও দেখা যায় ন্যারেটিভ কিছু সেন্টেন্স পাওয়া যায় যেগুলো ট্রান্সলেট করতে হয়। তারপর এমনিতেও প্রিলি, এমসিকিউ, প্রিলিতে, তারপর রিটেনে সবখানে ন্যারেশন রিলেটেড কোয়েশ্চেন থাকে, টুকটাক কোয়েশ্চেন থাকে। তা আমরা একই সাথে আজকে গ্রামারটাও দেখবো ন্যারেশনের, প্লাস কিছু ট্রান্সলেশনও দেখবো, যাতে করে ফ্রি হ্যান্ড রাইটিং এ আমরা ট্রান্সলেশনে সবখানে আমরা ন্যারেশনটা ইউজ করতে পারি। তো ন্যারেশনের ক্ষেত্রে দুটো জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো অ্যাসারেটিভ, অপটেটিভ, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ, এই যে 4-5 ধরনের সেন্টেন্স যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে রিপোর্টেড ভার্বটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন সেন্টেন্সের টাইপসে আছে। অ্যাসারেটিভের ক্ষেত্রে টোলটা থাকে, হি টোল্ড দ্যাট। তারপর হচ্ছে অপটেটিভের ক্ষেত্রে কেউ যদি উইশ করে অথবা প্রে করে যে বাংলাদেশ লিভ লং, এই টাইপের কথাগুলো আসে আর কি। এক্সক্লেমেটরির ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এই টাইপের ওয়ার্ডগুলো আসে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কেউ যদি আস্ক করে, হি আস্কড দ্যাট, এই টাইপের বিষয়গুলো আসে। তো এখানে কিছু ডিফারেন্স আছে, এটা একটু পরে বলছি। ইম্পারেটিভের ক্ষেত্রে অনেক সময় রিকোয়েস্ট করে, অনেক সময় অর্ডার করে, অনেক সময় অ্যাডভাইস করে, অনেক সময় সেইট বলে, তারপর হচ্ছে অনেক সময় প্রপোজড করে। তো ওটা আসলে বেসিক্যালি সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, এগুলো আমরা কম বেশি সবাই জানি। তারপর অ্যাসারেটিভের ক্ষেত্রে যখন আমরা একটা ন্যারেশন চেঞ্জ করতে যাব, তো এই যে কমার রিপোর্টেড স্পিচ যেটা কমার মধ্যে থাকে, ইনভার্টেড কমার মধ্যে থাকে, সেটা রিপ্লেস করে দ্যাট দিয়ে রিপ্লেস করে দিব। অ্যাসারেটিভের ক্ষেত্রেও দ্যাট দিয়ে, অপটেটিভের ক্ষেত্রেও দ্যাট দিয়ে, এক্সক্লেমেটরির ক্ষেত্রেও দ্যাট দিয়ে আমরা রিপ্লেস করব। বাট ইন্টারোগেটিভের ক্ষেত্রে গিয়ে আমরা যখন অক্সিলারি দিয়ে প্রশ্ন করা হয়, আর ইউ এ স্টুডেন্ট, এই টাইপের যদি কোয়েশ্চেন থাকে, আর দিয়ে শুরু হচ্ছে, ডাব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে না, তো আর দিয়ে বা এম ইজ আর, ওয়াজ বা ওয়ার, এই টাইপের অক্সিলারি দিয়ে যদি শুরু হয়, তখন আমরা দ্যাট না বসিয়ে বসাবো ইফ আই এম এ স্টুডেন্ট অথবা ইফ আই ওয়াজ এ স্টুডেন্ট, এই টাইপের বিষয়টা আসবে। আর যদি কোয়েশ্চেনে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে, তাহলে ডাব্লিউএইচ ওই ওয়ার্ডটাই বসে যাবে। আর ইম্পারেটিভের ক্ষেত্রে টু প্লাস ভার্ব হলে টু বসবে যদি ভার্ব থাকে, আর দ্যাট বসবে যদি লেট থাকে। এগুলো আমরা একটু পরে দেখব। আর যদি কোনো ক্ষেত্রে ইয়েস বলা হয়, যে কোনো একটা প্রশ্নের উত্তরে বললো যে ইয়েস এর ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই জিনিসটা আসে। আর যদি নো বলে, নো আমি এই কাজটা করবো না, তখন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই ধরনের কথাগুলো আসবে। আর যদি স্যার মেনশন করা হয়, স্যার ক্যান আই, মে আই কাম ইনটু, মে আই এন্টার ইনটু দ্য রুম, অথবা মে আই কাম ইন স্যার, এইভাবে যদি স্যার মেনশন থাকে, তখন হি আস্কস রেসপেক্টফুলি, এই টাইপের ওয়ার্ড গুলো থাকে। উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি, যে কোনো একটা ইউজ করা যাবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন সজীব said to me, let me check the matter. এখানে let me, এখানে এটা হচ্ছে একটা অবজেক্ট, 1 নাম্বার অবজেক্ট। এরপর the matterটা হচ্ছে 2 নাম্বার অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট আছে। তো এই অবজেক্ট গুলো আমরা এগুলো অলরেডি ছোটবেলা থেকে পড়ে আসছি, এগুলো আমরা সবাই কম বেশি জানি। আমরা বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করি। said to এর পরিবর্তে told আসছে, আর ইনভার্টেড কমার পরিবর্তে রিপ্লেস হয়ে that আসছে। তারপর আমরা জানি এখানে যে ভার্ব গুলো থাকে, ভার্ব গুলো চেঞ্জ হবে। লেট থাকলে হচ্ছে মাইট বসবে। সজীব told me that he might check the matter। তারপর এখানে হি যেহেতু সাবজেক্ট, এই যে মি দ্বারা লেট মি চেক সজীবকে মেনশন করছে, তো এই জন্য এখানে মি এর পরিবর্তে হি রিপ্লেস হচ্ছে। এরপর সজীব said to জিম, অথবা মিকে আমরা রিপ্লেস করছি জিম দিয়ে, লেটস সেলিব্রেট দ্য পার্টি। তো এটা একটা প্রপোজালের মতো। আর এখানে হচ্ছে এটাও একটা প্রপোজালের মতো। তো সজীব টোল্ড জিম দে কেন বলছে? এই যে জিম এবং সজীব দুইজন মিলে কোন একটা কাজ করবে। লেট আস, যেহেতু আস আছে এখানে, তো তারা দুইজনের কথা বলা হচ্ছে। আস এর পরিবর্তে আমরা দে বসাবো। দে শুড সেলিব্রেট দ্য পার্টি, অর্থাৎ লেট আস থাকলে এই যে শুড যুক্ত সেন্টেন্সটা আসবে, দে শুড সেলিব্রেট দ্য পার্টি। রিপোর্টেড স্পিচের নিয়ম, অ্যাসারেটিভ স্পিচ থাকবে, পার্সনটা চেঞ্জ হবে, ফার্স্ট পার্সন অনুযায়ী সাবজেক্ট হবে, সেকেন্ড পার্সনটা অবজেক্ট হবে, থার্ড পার্সনটা আনচেঞ্জ থাকবে। আর টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্সে আসবে, পাস্ট ইনডিফিনিটটা পাস্ট পারফেক্টে যাবে, তারপর পাস্ট কন্টিনিউয়াস যেটা সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে।
পাস্ট পারফেক্ট যেটা ওটা আনচেঞ্জ থাকে, মানে পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টই বসে, আর ফিউচার হলে ফিউচার ইন দ্য পাস্ট বসে। বেসিক্যালি ফিউচার ইন দ্য পাস্ট মানে হচ্ছে শ্যাল থাকলে শুড হয়ে যায়, মাস্ট থাকলে হ্যাড টু হয়ে যাবে, উইল থাকলে উড হয়ে যাবে, এগুলোই হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। আর হ্যাড টু কখন বসে? যখন চিরন্তন বাধ্যবাধকতা বুঝালে এটা হ্যাড টু বসানো যাবে না। আর যদি চিরন্তন বাধ্যবাধকতা না বুঝায় সেক্ষেত্রে হ্যাড টু বসাতে হবে। এক্সাম্পল দেখি আমরা। ফাদার সেড টু মি, ওয়ার হ্যাভ ইউ ওয়েস্টেড ইউর টাইম। যেহেতু WH কোয়েশ্চেন আসছে, ওই WH টাই বসবে। ফাদার আস্কড মি ওয়ার, এখন যেহেতু আমার থেকে জিজ্ঞেস করছে, ইউটা চেঞ্জড হয়ে আই হয়ে যাবে। ওয়ার আই হ্যাড ওয়েস্টেড মাই টাইম। এখন হ্যাড কেন আসছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টেডটা হচ্ছে ভার্ব, মানে পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হলে এটা কি হবে? পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, মানে পাস্ট পারফেক্ট টেন্সেন্ট হয়ে যাবে। তো পাস্ট পারফেক্টে হ্যাড আসবে আর ভার্বের V3 বসবে। ওয়ার আই হ্যাড ওয়েস্টেড মাই টাইম। তো এখানে কোয়েশ্চেন সাইন আসবে কিনা? না, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন আসবে না, কারণ এখানকার ওয়ার্ড যেটা, এটা আসলে কোয়েশ্চেন বোঝানোর জন্য ব্যবহৃত হয়নি। হাউ আর ইউ মাই ফ্রেন্ড, গীতা সেড টু রহিম। তো এই যে এখানে একটা অ্যাড্রেস করা হচ্ছে, ইউকে অ্যাড্রেস করা হচ্ছে মাই ফ্রেন্ড বলে। কে অ্যাড্রেসটা করছে? গীতা অ্যাড্রেস করছে। কাকে করছে? রহিমকে করছে। তো গীতা অ্যাড্রেসিং রহিম অ্যাজ হার ফ্রেন্ড, গীতা আস্কড রহিম হাউ হি ওয়াজ। যেহেতু এখানে WH এর মধ্যেই পড়ছে, হাউটা হাউই থেকে যাবে। আর এখানে আর ইউ, আরটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস আজ করা হচ্ছে এই জিনিসটা, তো প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্যাসিভের প্যাসিভ। আচ্ছা, হাউ হি ওয়াজ, জাস্ট এটা পাস্ট ইনডিফিনিট ছিল, এটা পাস্ট পারফেক্ট হয়েছে, দ্যাটস ইট। হাউ হি ওয়াজ। তো অ্যাড্রেসিং রহিম এই ওয়ার্ডটা পরেও লেখা যায়, আগেও লেখা যায়, যার যেভাবে সুবিধা লেখা যাবে। গীতা আস্কড রহিম, আচ্ছা, অ্যাড্রেসিং রহিম অ্যাজ হার ফ্রেন্ড, গীতা আস্কড রহিম হাউ হি ওয়াজ। এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া যাবে না, কারণ এখানে প্রশ্ন করা হচ্ছে না। পূর্বে যে প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নটা কাউকে এখন পরবর্তীতে এসে জানানো হচ্ছে, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে না, জাস্ট কথাটা বলা হচ্ছে, তাই এখানে কোয়েশ্চেন মার্ক হবে না। তাহলে আমরা চলে আসি একটা প্র্যাকটিসে। প্রথমে এখানে বাংলা দেওয়া আছে, এটা আমরা ইংলিশ পড়বো। তাহলে আমরা প্রথমে পড়ে দেখি। সুজন তার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাছের একজন বন্ধুকে জিজ্ঞেস করলো, ঠিক আছে, তার BCS প্রাক নির্বাচনী পরীক্ষা কেমন হয়েছে। এখানে কোয়েশ্চেন মার্ক নাই। কেন নাই? কারণ এটা হচ্ছে ন্যারেট করছে। ন্যারেশনে যে দুইটা থাকে, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, একটা হচ্ছে পরোক্ষ উক্তি। পরোক্ষ যেটা, সেটাই হচ্ছে এটা। তো এখানে কোয়েশ্চেন মার্ক আসবে না, এখানে কথাটা বলা হচ্ছে তার BCS প্রাক নির্বাচনী পরীক্ষা কেমন হয়েছে, এই জিনিসটা জিজ্ঞেস করছে। আশিকুর বলল যে তার পরীক্ষা বেশ ভালো হয়েছে, তাহলে এটাও সেম পরোক্ষ উক্তি। সে আরো বলল 200 নম্বর পরীক্ষায় সে 120 নম্বর পাবে। সেটা হচ্ছে আশিকুর 200 নম্বর, 200-র মধ্যে 120 পাবে। তারপর আশিকুর সুজনকে জিজ্ঞেস করলো তার পরীক্ষা ভালো হয়েছে কিনা। এগুলো সব পরোক্ষ উক্তি এখানে উল্লেখ করা হচ্ছে। তো সুজন জবাব দিল যে সে 125-এর মতো পাবে। সুজন আরো বলল যে প্রাক নির্বাচনী পরীক্ষা নিয়ে তার কোনো চিন্তা নেই, কিন্তু সে BCS লিখিত পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত। আচ্ছা, এটাকে আমরা একটু ভেঙে ভেঙে দেখি। সুজনটা হচ্ছে, আমরা যদি সাবজেক্ট দেখি, তার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাছের একজন বন্ধু আশিককে জিজ্ঞেস করলো। এটা পুরোটা একটা হচ্ছে সাবজেক্ট, এখান থেকে এতটুকু পুরোটাই হচ্ছে সাবজেক্ট। জিজ্ঞেস করলো এটা হচ্ছে ভার্ব, এর আগের অংশগুলো হচ্ছে সাবজেক্ট, আশিক হচ্ছে অবজেক্ট। তো আমরা বাংলা বাক্যের যে স্ট্রাকচারটা যেটা জানি, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপর অবজেক্ট বসে, সবার লাস্টে বসে হচ্ছে ভার্ব। এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে, অর্থাৎ ক্রিয়া সবার লাস্টে বসে। এই যে জিজ্ঞেস করলো, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে এটা যদি আমরা ট্রান্সলেট করতে যাই, সুজন আশিককে আস্ক করছে, আশিকুর যে বানানটা ছিল এটাকে আমি আশিক দিয়ে রিপ্লেস করছি। সুজন আস্কড আশিক, কমা দিলাম। এখন এখানে একটা অ্যাপোস্ট্রফি আকারে আসবে বা অ্যাপোজিটিভ হিসেবে আসবে। অ্যাপোজিটিভ বলতে আশিক সম্পর্কে কিছু ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে, যে ইনফরমেশনটা এখানে মেনশন করা হচ্ছে যে তার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কাছের একজন বন্ধু।
এই কথাটা কার উদ্দেশ্যে বলা হচ্ছে? আশিকের উদ্দেশ্যে বলা হচ্ছে, অর্থাৎ আশিকের একটা অ্যাডজেক্টিভ বা আশিককে ব্যাখ্যা করা হচ্ছে এই কথা দ্বারা। তাহলে সুজন জিজ্ঞেস করলো, সুজন আস্কড, এটা হচ্ছে ভার্ব। ইংলিশ বাক্যে আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, এরপর অবজেক্ট চলে আসে। তো ভার্ব নিয়ে আসবো। সুজন হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে জিজ্ঞেস করলো। সুজন আস্কড, কাকে আস্ক করলো? আশিককে আস্ক করলো। সুজন আস্কড আশিক, তারপর কমা দিয়ে আমরা পজিটিভ আকারে ওই যে আশিকের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশনটা দিব। হি ইজ ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ইউনিভার্সিটি ফ্রেন্ডস, বিশ্ববিদ্যালয়ের একজন সবচেয়ে কাছের বন্ধু। এইটা হচ্ছে কার ইনফরমেশন? আশিকের ইনফরমেশন। ওটা আশিকের নামের পর কমা দিয়ে আমি মেনশন করলাম। তাহলে এই পুরো লেখাটা হচ্ছে কাকে ডিফাইন করছে? মডিফাই করছে, আশিককে মডিফাই করছে, বা আশিকের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এরপরে তার বিসিএস প্রাক নির্বাচনী পরীক্ষা কেমন হয়েছে? তাহলে এই যে বিসিএস প্রাক নির্বাচনী পরীক্ষা, এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, এতটুকু। তার এটাই হচ্ছে অবজেক্ট বলা যেতে পারে, অথবা সাবজেক্ট বলা যেতে পারে। দেখি আমরা তো এগুলো আমরা কেমনকে হাউ দিয়ে রিপ্লেস করবো, আমরা দেখি একটু কি করলাম এখানে। হাউ হিজ বিসিএস প্রিলিমিনারি হ্যাড বিন, এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক দেওয়া যাবে না। হাউ হিজ বিসিএস প্রিলিমিনারি হ্যাড বিন। তাহলে এই যে এরপরে আশিক বলল যে, আশিক said that অথবা আশিক replied that, এরপরে আমরা দেখি এখানে কি আসছে। তার পরীক্ষা বেশ ভালো হয়েছে। His test had been good. এখন his test was good এটাও মেনশন করা যেত যে তার পরীক্ষা ভালো হয়েছে। এরপরে আশিক জিজ্ঞেস করলো, আশিক বললো যে তার পরীক্ষা ভালো হয়েছে, এতটুকু শেষ। এরপর সে আরো বললো, he also added that, he also told that অথবা added that he, তার পরীক্ষা ভালো হয়েছে। তারপর আশিক সুজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা 200 নম্বর পরীক্ষায় সে 120 নাম্বার পাবে, এই কথাটা ও অ্যাড করছে। হি অলসো টোল্ড দ্যাট অথবা হি অলসো অ্যাডেড দ্যাট হি উড গেট 120 আউট অফ 200 মার্কস ইন দ্য টেস্ট। এরপরে তারপর আশিক সুজনকে জিজ্ঞেস করলো, দেন আশিক আস্কড সুজন দ্যাট, আচ্ছা এই যে এগুলো আমরা ইম্পারেটিভ রিপোর্টেড স্পিচ করার চেষ্টা করছিলাম যাতে করে সহজে বুঝে যায়। এখানে দেখা যায় দেন আশিক আস্কড সুজন ইফ হিজ টেস্ট হ্যাড বিন ওয়েল। ইফ হিজ টেস্ট হ্যাড বিন ওয়েল, যেহেতু এখানে হ্যাড দিয়ে করা হচ্ছে, এখানেও সেম ভাইবটা আমরা রেখে দিছি। তারপর তার পরীক্ষা ভালো হয়েছে কিনা, ইফ হিজ এক্সাম হ্যাড বিন ওয়েল। সুজন জবাব দিল যে, সুজন রিপ্লাইড দ্যাট সে 125-এর মতো পাবে। হি উইল গেট অথবা হি উড গেট 125। আমরা একটু দেখি। সুজন রিপ্লাই দ্যাট হি উড গেট অ্যাপ্রক্সিমেটলি, প্রায় যেহেতু ওয়ার্ডটা মেনশন করা ছিল, প্রায়ের পরিবর্তে আমরা অ্যাপ্রক্সিমেটলি ওয়ার্ডটা বসাবো। হি উড গেট 125 মার্কস। সুজন অলসো টোল্ড দ্যাট হি হ্যাড নো টেনশন রিগার্ডিং বিসিএস প্রিলিমিনারি টেস্ট। Sujan also told that he had no tension regarding BCS preliminary test. ওই যে বললো যে সুজন আরো বললো যে প্রাক নির্বাচনী পরীক্ষা নিয়ে তার কোনো চিন্তা নেই, সে ভালো একটা মার্কস পাইছে, এই জন্য কোনো চিন্তা নেই, এই কথাটা এখানে আসছে। সুজন also told that he had no tension regarding BCS preliminary test. কিন্তু সে BCS লিখিত পরীক্ষা নিয়ে খুব টেনশনে আছে, চিন্তিত। But he was worried about BCS written test. হি ইজ হলো না কেন? কারণ এটা তো প্রত্যক্ষ উক্তি না, এটা হচ্ছে পরোক্ষ উক্তি হিসেবে বলা হচ্ছে। তো এখানে বেশিরভাগ ওয়ার্ডগুলো হচ্ছে পাস্ট টেন্সে অথবা পাস্ট পারফেক্টে চলে যাবে। নেক্সট ক্লাসে আমরা জয়নিং সেন্টেন্স উইথ কনজাংশনটা দেখবো।